নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সোমবার আর এখন বিকেল 5:30। আমার অফিসের ক্যাব আমাকে নিউ টাউন বাস স্টপে নামিয়ে দিয়ে গিয়েছে। আমি ক্যাব থেকে নেমে পড়েছি। এখন যেহেতু আমার 6টা থেকে 4টের অবধি শিফট চলছে, সেই জন্য আমার ড্রপ এখন নোডাল পয়েন্টেই হয়। অন্যান্য দিন ও আসে আমাকে আনতে নোডাল পয়েন্ট থেকে, কিন্তু আজকে আমি নামবার পরে একবার ফোন করলাম, ওর একটা কল পড়ে গিয়েছে, ওই জন্য ও আসতে পারেনি। আমার নোডাল পয়েন্ট থেকে ওই 10 মিনিট মতনই হাঁটা পথ, 10 মিনিটও হবে না, 5 মিনিটের মতন হাঁটা পথ। তো চলুন যাওয়া যাক, আজকে একটু হাঁটতে হাঁটতেই যাই। প্রত্যেক দিন অফিস থেকে ফেরবার পথে কিছু একটা নিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে সন্ধেবেলা চায়ের সাথে কিংবা বিকেলবেলা গিয়েই খেতে পারি। আজকে ভাবছি এই দোকানটার থেকে একটু দই বড়া নিয়ে যাব। এটা আমাদের ফ্ল্যাটের কাছাকাছি একটা দোকান। বাহ, পরন্ত বিকেলের আলোয় চারপাশটা যেন ধীরে ধীরে আরও অসাধারণ হয়ে উঠছে। চলে এসেছি। হ্যাঁ, আজকে রাস্তায় জ্যাম ছিল। তোমার কল চলছিল? আচ্ছা, আমি দই বড়া নিয়ে এসেছি। দাঁড়াও, হাত পা ধুয়ে নি। ও বাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু সন্ধে দিয়ে নি। সন্ধে হয়েই গেল দেখো আস্তে আস্তে। ভালোই ছিল সারাদিন, সেই সকালবেলা উঠে থেকে এই অবধি শেষ হলো। ও বাপরে, টায়ার্ড লাগছে। চাপ আছে? আচ্ছা, তুমি করে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে নি। আমি ভালো করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আজকে সারাদিন যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলোকে একটু হাওয়ায় মেলে দেবো। আজকে তো সন্ধে হয়ে গিয়েছে, তাই আর কাচবো না, কাচলে শুকাবে না তো। কালকে সকালবেলা উঠে এগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। কাচা হয়ে গেলে রাজা গিয়ে ছাদে শুকোতে দিয়ে আসবে। চলুন এবার বাড়ির ঠাকুরগুলোকেও একটু ধূপ দেখিয়ে দিই। যখন আমার ইভিনিং শিফট চলে, অফিস যেতে হয়, তখন রাজাই প্রত্যেক দিন সন্ধেটা দিয়ে দেয়। আর মেদিনীপুর থাকলে তো মামনি প্রায় দিন সন্ধে দিয়ে দেয়, আমি ওই মাঝে মধ্যে 1-2 দিন দিয়ে দিই। নাও চা রেডি। ও বাহ, তুমি আবার করতে গেলে কেন? আমি করতাম। ঠিক আছে, তুমি তো রোজই করো। আসো বসো, তুমিও খাও। হ্যাঁ বসছি। কি খাওয়া হবে? আচ্ছা, দই বড়াটা কেমন লাগলো? খেয়েছো? দই বড়াটা খুব টেস্টি ছিল। ভালো ছিল? ওটা খুব ভালো, এই দোকানটা থেকে আমি আগের দিনও খেয়েছিলাম, ভালো ছিল। একটা খেতে পারিনি, বড় বড় তো, একটা রেখেছি তোমার জন্য। ঠিক আছে, কালকে খেয়ে নেবো। হ্যাঁ, ব্রেকফাস্টে। ঠিক আছে, খাওয়া যাবে। আসো, চা খাও। হ্যাঁ, কুকিজগুলো নিয়ে এসেছো? এটা আমার ফেভারিট। যে ডিনার কি করবে? নেই তো কিছু, খাবার অর্ডার করবো? না না, বানিয়ে নেবো। পালং শাকের পরোটা করবো ভাবছি। শীতকালটা চলে যাচ্ছে, এবার এরপরে ভালো লাগবে না। এখন পালং শাকটা একটু মিষ্টি হয়, আর আমি ভালো করে বানাতে পারি, তোমার করে খাওয়া। আসো, খেয়ে নাও। হ্যাঁ, তুমি চাটা খেয়ে একটু রেস্ট করো, তারপর রাতে যখন বানাবে। একটু এডিটিং বাকি রয়েছে। আচ্ছা, 7টা বাজছে, 8টা অবধি এডিটিংটা করে নিই, তারপরে খাবার বানাবো। ঠিক আছে, আসো। চাটা কেমন হয়েছে? দারুণ, তুমি তো ভালো চা করোই। এর আগেও অফিসের দিনগুলোতে আমার তো 3টে দিন অফিস যেতে হয়, আর 2টো দিন ওয়ার্ক ফ্রম হোম থাকে। তো 3টে দিন যে দিনগুলোতে অফিস যেতে হয়, এই মর্নিং শিফট থাকলে সন্ধ্যাবেলার চাটা রাজাই করে, আর ওর হাতের চা দারুণ। আর আমি একটু কড়া চা ভালোবাসি, পাতলা চা অতটা ভালো লাগে না। বেশ ভালো করে লিকারটা ফুটিয়ে এই দুধ চাটা একবারই খাই, সন্ধ্যাবেলাটা একদম মানে সারাদিনের যে ক্লান্তিটা সেটা কেটে যায়। খুব ভালো, খুব ভালো হয়েছে আজকেও। আচ্ছা, কেন? আজকে একটু পালং শাকের পরোটা বানাবো, তার জন্য এই পালং শাক নিয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নেবো আর কি। এবার একটু ধনেপাতা কেটে নেব। পালং শাকের পরোটা এই ধনেপাতার গন্ধটা খুব সুন্দর লাগে আর কি। আর পালং শাকগুলো তো আগে সিদ্ধ করব, তারপর ওটাকে পেস্ট করব, কিন্তু ধনেপাতা সিদ্ধ করার দরকার নেই। এটাকে ডাইরেক্ট একদম ওই পালং শাকটা সিদ্ধ হয়ে গেলে একসাথে দুটোকে দিয়ে পেস্ট করতে দিল।
একটা বেশ বড় দেখি কাঁচা লঙ্কা নিচ্ছি, কারণ পেস্ট হবে, তারপরে আটার সাথে পুরো পেস্টটাকে মাখবো, তো একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে। রসুন ছাড়াতে তো অনেকটা সময় লাগে, তাই মামনি আমাকে শিখিয়েছিল রসুনটা ছাড়ানোর আগে একবার ছুরিতে করে এরকম জোর করে চাপ দিলে তাড়াতাড়ি রসুনটা ছাড়ানো যায়। ব্যাস আমার সব রসুনগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এই মিক্সার গ্রাইন্ডারের পাত্রটার মধ্যে আগের থেকে আমি ধনেপাতাগুলো দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে এই সব রসুনগুলো দিয়ে রাখবো। এখানে পালং শাকগুলোকেও সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। অল্প একটুখানি জলে একটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে পালং শাকগুলোকে দিয়ে দিয়েছি। এটা একটু ভেপে উঠলেই আমরা নামিয়ে দিয়ে ঠান্ডা করে নেব। এই যে পেস্ট করে নিয়ে চলে এসেছি, দাঁড়ান একবার দেখাই আপনাদেরকে। এই যে পুরো সবুজ রঙের রেডি। আর এই আটাটাও নিয়েছি পরোটা বানানোর জন্য। আমি আটার পরোটাই সাধারণত বানাই। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, অল্প একটু নুন দিলাম। আর একটা জিনিস, এটা হচ্ছে জোয়ান দেব। যাদের বাড়িতে কাঁচা জোয়ান রয়েছে তো তারা সেটাই দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না, তো এই যে ছোট ছোট প্যাকেটগুলো পাওয়া যায়, তো আমি এগুলোই ব্যবহার করছি। পরোটার মধ্যে জোয়ান ব্যবহার করলে পরোটার থেকে যদি কখনো কোনো অ্যাসিডিটি হওয়ার সমস্যা থাকে তাহলে সেগুলো হয় না। পেস্টটা দিয়ে পুরোটা মেখে নেব। পুরো পেস্টটা দিয়ে দিয়েছি, এবার মাখতে শুরু করব। প্রথমটা এখানে কোনো রকমের জলের ব্যবহার করব না, কারণ যেহেতু পালং শাক তো বাটাই আর কি, আর শাকের থেকে তো জল বেরোয়, তাই চেষ্টা করব যে যতটা সম্ভব জল না দিয়ে পুরোটা মাখা। শেষের দিকে যখন দেখবেন একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে তখন একটু জল দিতে পারেন। এটা প্রায় মাখা হয়ে এসেছে, এই যে একদম নরম হয়ে গেছে। এবার এটাকে একটুখানি আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। পরোটা দিয়ে খাওয়ার জন্য আজকে ভেবেছি একটা চাটনি বানাবো। আমি একবার সিকিমে মোমো খেতে গিয়ে ওখানকারই একজন স্থানীয় মোমো বিক্রেতার কাছ থেকে প্রথম এই রেসিপিটা শিখেছিলাম। তার জন্য কয়েকটা বড় শুকনো লঙ্কাকে জলের মধ্যে ওই 15-20 মিনিট ধরে ভিজিয়ে রাখতে হবে। তারপর ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা রসুন আর টমেটো। যেহেতু রাজা বেশি ঝাল খায় না তাই অল্প করেই লঙ্কাটা দিলাম, কিন্তু লঙ্কাটা দেওয়ার আগে তার সমস্ত বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন ঝাল দিতেই পারেন। আর সবার শেষে দিয়ে দেবো একটু বাদাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটু নুন, কারণ পুরো জিনিসটাকে একটু সেদ্ধ করে নেব। চলুন, টমেটোগুলো খুন্তি করে চেপে দেখলাম বেশ ভালোই নরম হয়ে এসেছে। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে রেখে খানিকক্ষণ একটু ঠান্ডা করে নেব, তারপর পেস্ট করে নিলেই আমাদের আজকের চাটনি তৈরি। আমি এই পালং শাকের পরোটার রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই শিখেছি। ছোটোবেলায় না আমি পালং শাক খেতে চাইতাম না একদম, তখন মা এভাবে সবুজ পরোটা বলে আমাকে খাইয়ে দিত। সব বাড়িতেই মনে হয় এরকম কিছু গল্প রয়েছে। বাচ্চারা সবজি খেতে না চাইলে তাদের বাবা মারা তাদেরকে নানান ধরনের গল্প বলে সেই সবজিটা খাইয়ে দেয়। এই রুটিবেলাটা শিখেছিলাম করোনার সময়। তখন আমার কলেজের 3rd ইয়ার, সারাটা দিন অনলাইনে ক্লাস হতো। তারপর সন্ধ্যে থেকে আর বিশেষ কিছু কাজ থাকতো না, তো তখন ভাবতাম মাকেই একটু সাহায্য করে দিই। সেই থেকে আমার রুটিবেলা শেখা। চলুন এভাবে একে একে সব পরোটাগুলো বেলে নেব, আর বেলতে ফেলতেই ভাবছি সেঁকেও নিই। আমাদের অফিসের বাইরে একটা পরোটার দোকান আছে জানেন, ওখানে নানান ধরনের মেথি পরোটা, বাজরা রাগির পরোটা, তারপর ছাতুর পরোটাও পাওয়া যায়। আর এত অসাধারণ খেতে, একবার অফিস থেকে ফেরবার সময় রাজার জন্যও ছাতুর পরোটা এনেছিলাম, দারুণ খেতে ছিল। তবে ওই দোকানে দেখি তরকারির পরিবর্তে 2 ধরনের আচার দেন। একটা তো মিক্সড আচার বুঝতেই পারি, আর আরেকটা মনে হয় রসুনের আচার। কিভাবে তৈরি করে কে জানে, এত দারুণ খেতে। আজকের পরোটাগুলো আমি ঘি দিয়েই ভাজছি। অল্প একটু 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি, দিয়ে দুপাশটা ভালো করে ভেজে নেব। ঘড়িতে এখন রাত 10টা,
আর আমাদের আজকের রাতের পালং শাকের পরোটা আর টমেটোর চাটনি একেবারে তৈরি। রাতের খাবার খাওয়ার পর আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি আর মুখটাকেও ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। এবার সারা দিনের পরে শেষ কাজ, আর যেটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, আমার রাতের স্কিন কেয়ার রুটিন। শরীরে যতই ক্লান্তি থাকুক না কেন, এইটুকু জিনিস আমি রোজ ফলো করার চেষ্টা করি। এখানে আমি চুলের মধ্যে প্রথমে একটু হেয়ার সিরাম দিয়ে দিচ্ছি। এটা শুধু চুলের ডগার দিকগুলোই লাগাবো, গোড়াতে তো লাগাই না। তারপর ভালো করে চুলের মধ্যে যে ট্যাঙ্গেলসগুলো রয়েছে ওগুলোকে ছাড়িয়ে নেব। আমার মনে হয় আজকালকার দিনে স্কিন কেয়ার রুটিনটা একটু আধটু সকলেরই ফলো করা দরকার। আমাদের শরীরে যেরকম পুষ্টিকর খাদ্যের দরকার পড়ে, তেমনি বাইরের পলিউশনের হাত থেকে আমাদের স্কিনকে বাঁচানোর জন্য পুষ্টি তো দিতেই হবে। আমি এখানে ব্যবহার করছি একটু টোনার। মুখটা যেহেতু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাই স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যায়। এই সময় টোনারটা লাগিয়ে দিলে স্কিনটা অনেকক্ষণ হাইড্রেট থাকে। এবার ব্যবহার করছি সিরাম। সিরাম হচ্ছে স্কিন কেয়ার রুটিনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। 4 ধরনের সিরাম হয়, নানান ধরনের স্কিনের কন্ডিশন অনুযায়ী নানান ধরনের সিরামকে ব্যবহার করা হয়। আমি আজকে ব্যবহার করছি ভিটামিন সি সিরাম। এটা সান ড্যামেজের হাত থেকে স্কিনকে রক্ষা করে। আরও রয়েছে নায়াসিনামাইড, যেটা ডার্ক স্পটকে কমায়, গ্লাইকোলিক অ্যাসিড, যেটা মুখের ফাইন লাইন্স আর রিঙ্কেলসকে কমায়, নতুন স্কিনের লেয়ার তৈরি করে। আরও একটা রয়েছে হায়ালুরোনিক অ্যাসিড, যেটা অ্যান্টি এজিং আর স্কিনকে অনেকক্ষণ হাইড্রেট রাখে। আমি এবার ব্যবহার করছি একটা স্লিপিং মাস্ক। এটা অনেকক্ষণ যেহেতু স্কিনটা রেস্টে থাকে, তাই সেই সময় স্কিনের যে সমস্ত ড্যামেজগুলো রয়েছে সেগুলোকে হিল হতে সাহায্য করে। ভালো করে মুখের মধ্যে যখনই ক্রিম মাখবেন তখন একটু ম্যাসাজ করে মাখারই চেষ্টা করবেন। এতে ব্লাড ফ্লোটা মুখের মধ্যে বাড়ে, তো স্কিনের মধ্যে ক্রিমগুলো অ্যাবজর্ব হতে সাহায্য করে। সবশেষে লাগিয়ে নেব একটু লিপ বাম। চলুন, আজকের মতো আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার রুটিন শেষ। এবার চুলটাকে ভালো করে বিনুনি করে নেব, তারপর ঘুমাতে চলে যাব। আবার শুরু হবে কাল থেকে যুদ্ধ। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।